নমস্কার, আমি সজল বিশ্বাস। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ। আপনাদের শোনাবো একটি গোয়েন্দা গল্প। গল্পের নাম একটি লাল লঙ্কা। লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। কাকাবাবু বললেন, অসম্ভব! তোমার কথা আমি কিছুতে বিশ্বাস করতে পারছি না। তুমি এ প্রসঙ্গ আর আমার কাছে বলো না, অন্য কথা বলো। অরিজিৎ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ কাকা বাবু, আমার যে আর অন্য কোনো উপায় নেই। হ্যাঁ, উপায় আছে। তুমি এক্ষুনি চান করে নাও, তারপর ভালো করে খাওয়া দাও, তারপর একটা লম্বা ঘুম দাও। কাকা বাবু, তুমি বুঝতে পারছো না। আমার আর বোঝার দরকার নেই। সন্তু, সন্তু। সন্তু একটু আগেই ব্যাডমিন্টন খেলে ফিরেছে। কাকাবাবুর ঘরে একবার উঁকি মেরে ওপরের ঘরে চলে গেছে। কাকাবাবুর ডাক শুনে নিচে নেমে এলো তরতর করে। মা বাবা বেড়াতে গেছেন পুরী। বাড়িতে আর বিশেষ লোকজন নেই। কাকাবাবুর ঘরে একজন ভদ্রলোককে দেখতে পেল সন্তু। মুখটা চেনা চেনা, খুব সম্ভবত মধ্যপ্রদেশের কোথায় দেখা হয়েছিল। কিন্তু এখন তার মুখে খোঁচা খোঁচা দাড়ি, মাথার চুল ধুলোবালি মাখা, তার গায়ের প্যান্ট শার্ট দোমড়ানো মুচড়ানো, কেমন যেন পাগল পাগল চেহারা। কাকাবাবু বললেন, অরিজিৎকে চিনতে পারছিস তো সন্তু? অরিজিৎ শিকদার, সে একবার বক্সার জেলার নারায়ণপুরের সঙ্গে দেখা হয়েছিল, মনে পড়ে? সঙ্গে সঙ্গে সন্তির মনে পড়ে গেল। ভদ্রলোক একজন বোটানিস্ট। সারা ভারতের বিভিন্ন জঙ্গলে জঙ্গলে ঘুরে বিচিত্র সব গাছ খুঁজে বেড়ান। সেবারে তিনি বক্সার জেলার জঙ্গলে বুনো চা গাছ খুঁজছিলেন। অনেক জঙ্গলে নাকি এরকম বুনো চা গাছ আছে, চাষ করতে হয় না, নিজে নিজেই জন্মায়। আগে কেউ তার সন্ধান রাখতো না, কিন্তু সেবার তো ভদ্রলোককে খুব শান্ত আর ভদ্র মনে হয়েছিল। হঠাৎ তার এরকম চেহারা হলো কি করে? কাকাবাবু আবার বললেন, দিল্লিতে আমার সঙ্গে কাজ করতো সত্যেন। এই অরিজিৎ তার ভাইপো। ওকে অনেক ছোট বয়সে থেকে দেখেছি, তখন থেকে ও আমাকে কাকাবাবু বলে ডাকে। অরিজিৎ আজ রাত্রিরে এখানেই থাকবে, বুঝলি? ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে বল রঘুকে, আর চান করবার জন্য ওকে বাথরুমটা দেখিয়ে দে তো। আর হ্যাঁ অরিজিৎ, তোমার কাছে আর তো কোনো পোশাক নেই, তুমি আমারই একটা পাজামা পাঞ্জাবি পরে নাও আজ। অরিজিৎ উঠে দাঁড়িয়ে একবার কাকাবাবু আর একবার সন্তুর দিকে তাকাতে লাগলো। তার চোখ দুটো জ্বলজ্বল করছে। তার হাতে একটা ছোট্ট টিনের কৌটো। কাকাবাবু আলমারি খুলে পাজামা পাঞ্জাবি বার করলেন। তারপর ঘুরে দাঁড়িয়ে বললেন, অরিজিৎ, তোমার ওই কৌটোটা আমার কাছে রেখে যাও। না না না, এটা আমার কাছে থাকবে। তুমি চান করতে যাচ্ছ, ওটা সঙ্গে নিয়ে যাবে নাকি? হ্যাঁ, ওটা আমার কাছে থাক। অরিজিৎ কৌটোটা পেছন দিকে লুকিয়ে প্রায় হুঙ্কার দিয়ে বলল, না, ওটা আমি কাউকে দিতে পারবো না। তার চোখ দুটো এখনো জ্বলছে যে, সেদিকে তাকালে গা ছমছম করে। কাকাবাবু অবশ্য বিচলিত হলেন না। তিনি অরিজিতের চোখের দিকে কয়েক মুহূর্ত অপলকভাবে চেয়ে রইলেন। তারপর হাত বাড়িয়ে গম্ভীর আদেশে সুরে বললেন, দাও, দাও ওটা আমাকে। কাকাবাবুর ওই রকম গলার আওয়াজ শুনে অনেক বাঘা বাঘা বদমাশকেও ঘাবড়ে যেতে দেখেছে সন্তু। অরিজিৎ আর কিছু বলতে পারল না। কৌটোটা সে তুলে দিল কাকাবাবুর হাতে। তার হাতটা কাঁপছে। কৌটোটার মধ্যে কি আছে তা দেখার দরুন কৌতূহল হলো সন্তুর, কিন্তু কাকাবাবু সেটা খুলে দেখলেন না। রেখে দিলেন জামা কাপড়ের আলমারিতে। তারপর এমন ভাবে পেছন ফিরে একটা বই হাতে তুললেন যাতে তার সঙ্গে আর কোনো কথা বলা না চলে। সন্তু অরিজিৎকে নিয়ে গিয়ে দেখিয়ে দিল দোতলার বাথরুমটা। একটা নতুন সাবান আর তোয়ালে এনে দিল। তারপর জিজ্ঞেস করলো, আপনি দাড়ি কামাবেন? কাকাবাবুর কাছ থেকে ব্লেড এনে দেবো? না, দরকার নেই। অরিজিৎ স্নান করলো প্রায় 1 ঘন্টা ধরে। এর মধ্যে সন্তু 2-3 বার কাকাবাবুর ঘরে উঁকি মেরেছে। যদি কৌটোটা সম্পর্কে কিছু জানা যায়। কাকাবাবু এক মনে বই পড়েই চলেছেন। এই সময় তাকে বিরক্ত করা সম্ভব নয়। ঠিক 8টার সময় খাবার দিয়ে দেওয়া হলো। কাকাবাবু রাত্রিরে রুটি খান। সন্তু ভাত ভালোবাসে। রঘু ভাত রুটি দুরকমই বেশি করে বানিয়েছে। তার সঙ্গে ডাল, বেগুনের ভর্তা আর মুরগির মাংস। খাবার টেবিলের বসার পর কাকাবাবু অরিজিৎকে জিজ্ঞেস করলেন,
তুমি রুটি খাবে না ভাত খাবে? ভাত না রুটি? থাক, ভাতই খাবো। কিংবা রুটি কি বেশি আছে? তুমি দুটোই খাও। কাকাবাবু রুটি খান 3-3খানা। অরিজিৎ খেলো 8খানা রুটি। তারপর সে ভাত নিল। সন্তু যতটা ভাত খায় অরিজিৎ নিল তার 3 গুণ। রঘু তাকে ভাত দিয়েই যাচ্ছে, সে না বলছে না। সে এমন ভাবে খাচ্ছে যেন বহুদিন খেতে পায়নি। কিন্তু কয়েকদিন উপোস করলেও কি মানুষ একসঙ্গে বেশি খেতে পারে? অরিজিতের রোগা পাতলা চেহারা, এরকম চেহারার কোনো লোককে সন্তু কখনো এতখানি খেতে দেখেনি। সবটা ভাত শেষ করার পর অরিজিৎ আরো 2 টুকরো মাংস আর একটু ঝোল নিয়ে জিজ্ঞেস করলো, আর রুটি নেই? আর 1খানা মুঠি রুটি বাকি ছিল। রঘু সেটাই দিয়ে দিল। কাকাবাবু এঁটো হাতে চুপ করে বসে অরিজিতের খাওয়া দেখলেন। তারপর বললেন, এইবার গিয়ে একটা ঘুম দাও, মাথা ঠান্ডা হয়ে যাবে। দিল্লিতে টেলিফোনে তোমার বাবার সঙ্গে কথা বলতে চাও? অরিজিৎ দুদিকে শুধু মাথা নাড়ল। হাত ধোয়ার পর অরিজিৎ কাকাবাবুর ঘরে এসে বলল, এবার আমার কৌটোটা দিন, ওটা আমার ঘরে রাখবো। ওটা আমার কাছে থাকলে অসুবিধা কি আছে? আপনি বুঝতে পারছেন না, ওটা কোনো ক্রমে নষ্ট হয়ে গেলে মহা ক্ষতি হয়ে যাবে। আমার কাছে থাকলে নষ্ট হবে কেন? আমি গগন বোসের সঙ্গে কথা বলে রেখেছি, কাল সকাল 11টায় জিনিসটা সায়েন্স কলেজে নিয়ে যাব। সায়েন্স কলেজে? ওরা কিছু বুঝবে না, ওটা সুইডেনে পাঠাতে হবে। সেখানে এই ব্যাপার নিয়ে অনেক গবেষণা হয়েছে। ঠিক আছে, সুইডেনেই পাঠাবার ব্যবস্থা করা যাবে, কিন্তু আজ রাত্রিরে আমার কাছে রাখতে তোমার এত আপত্তি কেন? ওটা আমার জিনিস, আমি ছাড়া কেউ এর সন্ধান জানে না। ওটা তোমার জিনিসটা মানছি, কিন্তু আমাকে যদি তোমার এতই অবিশ্বাস, তাহলে ওটা নিয়ে আমার বাড়িতে এসেছো কেন? আর এসেই যখন পড়েছো, তখন তোমাকে আমি মোটেই পাগলামি প্রশ্রয় দিতে পারি না। জিনিসটা আমার কাছে থাকবে। সন্তু আর কৌতূহল দমন করতে না পেরে জিজ্ঞেস করলো, কাকাবাবু, কৌটোর মধ্যে কি আছে? কাকাবাবু একটুক্ষণ চুপ করে থেকে অরিজিৎকে বললেন, আচ্ছা, একটুখানি বসে যাও, তোমার ঘটনাটা সন্তুকে বলো। বারবার নিজের মুখে বললে একসময় নিজেই তুমি বুঝতে পারবে যে সবটাই বানানো, তোমার কল্পনা। হয়তো এরকম একটা ব্যাপার কখনো স্বপ্নে দেখেছো, তারপর সেটাকে সত্যি বলে ধরে বসে আছো। এরকম কিন্তু বাস্তবে হতে পারে না। অরিজিৎ একটা চেয়ারে বসে পড়ে মুখ গোজ করে বলল, ও ছোট ছেলে, ও এসবের কি বুঝবে? সন্তু তোমার চেয়ে বয়সে অনেক ছোট হতে পারে, কিন্তু ওর অভিজ্ঞতা কম নয়। তুমি যে অঞ্চলটার কথা বলছো, সন্তু সেখানে আমার সঙ্গে গিয়েছিল। সন্তু, সেই যে সেবারে আমরা নেপাল থেকে এভারেস্টের রুট ধরে গিয়েছিলাম, মনে নেই? সেই একটা অতি মানবের দাঁতের খোঁজে। সে ঘটনা কখনো ভোলা যায়? উফ, কি শীত ছিল! তারপর সেই সুড়ঙ্গের মধ্যে। অরিজিতের ঘটনার ব্যাকগ্রাউন্ডটা আমি তোকে বলে দিচ্ছি। অরিজিৎ তো বনে জঙ্গলে নানা রকম অদ্ভুত অদ্ভুত গাছপালা খুঁজে বেড়ায়। এবারে সরকার থেকে ওকে পাঠানো হয়েছিল নেপালে। 12-13 হাজার ফিট উঁচুতেও কিছু কিছু গাছ জন্মায়। সেখানে নাকি কোথাও কোথাও এরকম স্ট্রবেরি গাছ দেখতে পেয়েছে কেউ কেউ। এত ঠান্ডায় স্ট্রবেরি গাছ কি করে বেঁচে থাকে, সেটাই ওর গবেষণার বিষয়। কি তাই তো? অরিজিৎ ঘাড় নাড়ল। অরিজিৎ যে জায়গাটা বেছে নিয়েছিল, সেখানে 2-1টা গ্রাম আছে। সেখানে ইয়েতিরা এসে মাঝে মাঝে উপদ্রব করে বলে গুজব আছে। আপনি একটু আগে যে অভিযানের কথা বললেন, সেবারে আমরা বেশ কয়েকটি ইয়েতি দেখেছিলাম, তাই না? তোমরা ইয়েতে দেখেছিলে? সত্যি? এমন মেকআপ দিয়েছিল যে আসল না নকল তা বোঝাই যায়নি অনেকক্ষণ। মেকআপ দিয়েছিল মানে? সেজেছিল? কারা? সে অনেক লম্বা গল্প, সেটা পরে শুনে নিও। আসল ব্যাপার হচ্ছে, ইয়েতি বলে খুব সম্ভবত কোনো প্রাণী নেই। আলবাত আছে। তুমি বললেই তো হবে না, এ পর্যন্ত কেউ কোনো প্রমাণ দিতে পারেনি। কত লোকই তো বলেছে যে ইয়েতি দেখেছে নিজের চোখে, কিন্তু কেউ একটা ছবি তুলতে পেরেছে? ইয়েতির পায়ের ছাপ অনেকে দেখেছে। মস্ত বড় পায়ের ছাপের ছবি তোলা হয়েছে। বরফের উপর পায়ের ছাপ, সেটা আবার প্রমাণ নাকি? মানুষের পায়ের ছাপও বরফের উপর কিছুক্ষণ বাদে অন্যরকম হয়ে যায়। তবু আমি বলছি, ইয়েতি আছে। না, নেই। আমি নেপালে অন্তত 3-4 জনের মুখে শুনেছি তারা ইয়াতি দেখেছে,
কিন্তু তাদের একটু জেরা করতে তারা উল্টো পাল্টা বলতে শুরু করেছে। কেউ বলে গরিলার মতন দেখতে, কেউ বলে ভাল্লুকের মতন, আবার কেউ বলে 10 হাত লম্বা মানুষের মতন। তাদের দু একজনের সঙ্গে ক্যামেরাও ছিল, তবু ছবি তুলতে পারেনি। তার কারণ নাকি ইয়েতিকে এক পলক দেখার পরে অদৃশ্য হয়ে গেছে। যত সব গাঁজাখুরি কথা। আসলে বরফের উপর দিয়ে অনেকক্ষণ হাঁটলে ক্লান্ত হয়ে অনেকে চোখে ভুল রাখে। মরুভূমিতে যেমন মানুষ মরিচিকা দেখে। কাকা বাবু, আসল ব্যাপারটা কিন্তু আপনি ঠিক বলেছিলেন। তার মানে ইয়েতিরা অদৃশ্য হয়ে যায়। অরিজিৎ, এবার ঘুমাতে যাও, আবার কাল সকালে কথা হবে। আমার কথাটা ভালো করে শুনুন কাকা বাবু, আমিও তো বিজ্ঞান পড়েছি। কোনো প্রমাণ না পেলে একেবারে গাঁজাখুরি কথা আমি মেনে নেব কেন? নেপালের অন্তত দুটো পুরনো পুঁথিতে লেখা আছে ইয়েতিদের হঠাৎ হঠাৎ অদৃশ্য হয়ে যাবার ক্ষমতা আছে। আমি নিজেও তার প্রমাণ পেয়েছি। এই জন্যই ইয়েতির ছবি তোলা যায় না, মানুষের চোখের সামনে পড়ে গেলে ওরা অদৃশ্য হয়ে যায়। পুঁথিতে যা কিছু লেখা থাকে তা সত্যি নয়। বললাম যে আমি নিজের চোখে দেখেছি, এমনকি আমি নিজে পরীক্ষা করে দেখেছি। কাকাবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে সন্তুর দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, অরিজিৎ বলতে চায় হিমালয়ের কোন একটা জায়গায় নাকি এক রকমের ফল পাওয়া যায়, যা খেলে অদৃশ্য হওয়া যায়। ইয়েতিরা নাকি সেই ফল খায়। আমাদের অরিজিৎ সেই ফলে সন্ধান পেয়েছে, এমনকি নিজে সেই ফল খেয়েও দেখেছে। আহ, আপনি এখন আমার কথা বিশ্বাস করছেন না, না? এসব রূপকথার মতো গল্প শুনতেই ভালো, কিন্তু বিশ্বাস করার তো কোনো প্রশ্নই ওঠে না। শোনো, জল জিনিসটা গরম হলে বাষ্প হয়, তারপর সে বাষ্প উড়ে যায়। এমনকি অনেক ধাতুকেও প্রচন্ড উত্তাপে গলে বাষ্প করা যায়। আবার ঠান্ডা হলে সেই ধাতু বা জল ফিরে আসে। কিন্তু কোনো জীবন্ত প্রাণীকে বেশি গরমে রাখলে পুড়ে ছাই হয়ে যাবে। সেই ছাইটাকে ঠান্ডা করলে কিন্তু সেই প্রাণীটাকে ফেরত পাওয়া যাবে না। কোনো জীবন্ত প্রাণী, এমনকি একটা পিঁপড়েকেও অদৃশ্য করে আর ফিরিয়ে আনা সম্ভব নয়। এটা অসম্ভব কাজ। কিন্তু কাকা বাবু, বৈজ্ঞানিকরা টাইম মেশিনে কি মানুষকে অদৃশ্য করতে পারবে না? স্টার ওয়ার্স ফিল্মে দেখেছি একটা যন্ত্রের মধ্যে দাঁড়ালে মানুষ অদৃশ্য হয়ে যাচ্ছে, আবার অন্য জায়গায় ফিরে আসছে। আরে ওসব এ যুগের রূপকথা। আগেকার গল্পে যেমন রাজপুত্র পক্ষীরাজ ঘোড়ায় চড়ে আকাশে উড়ে যেত, এখনকার গল্পেও তেমন নায়করা স্পেসশিপে চেপে অন্য গ্রহে যায়, এমনকি এই গ্যালাক্সি পেরিয়ে গিয়ে যুদ্ধ করে আসে। এসব রূপকথা ছাড়া কিছুই না। অরিজিৎ উঠে দাঁড়িয়ে বলল, আমি যদি আপনার চোখের সামনে করে দেখাতে পারি, আমাকে কৌটোটা একবার দিন। কাকাবাবু আর কিছু বলবার আগেই সে ছুটে গিয়ে জামা কাপড়ের আলমারিটা খুলে কৌটোটা বার করে এনে বলল, আমি নিজে দুবার এক্সপেরিমেন্ট করেছি, দুবারই সাকসেসফুল। কৌটোটা খুলে সন্তুকে দেখালো। ভেতরের জিনিসটা দেখে সন্তু খানিকটা নিরাশ হয়ে গেল। এটা তো একটা লঙ্কা, বেশ বড় সড়ো টাবা টোবা গোলগাল লাল লঙ্কা। অরিজিৎ যেন তার মনের কথাটা বুঝতে পেরে বলল, এটা লঙ্কা মনে হচ্ছে তো, কিন্তু এটা এক ধরনের স্ট্রবেরি। এটা ঝাল নয় মোটেই, বরং টক মিষ্টি। কাকা বাবু শুনলে বিশ্বাস করবেন না, কিন্তু তোমাকে বলছি সন্তু, একেবারে সত্যি বলছি। পাহাড়ে স্ট্রবেরি খুঁজতে খুঁজতে ঝোপঝাড়ে যেখানে যে ফল দেখতাম, অমনি আমি তা খেয়ে স্বাদ নিতাম। কোনো বিষাক্ত ফল খেয়ে ফেলবারে ঝোঁকে ছিল। অবশ্য একদিন আমি এই ফল একটা খেয়ে অদৃশ্য হয়ে গেল। হ্যাঁ, সত্যি বলছে? 1.5 দিন সেই অবস্থায় ছিল। সিংগুচি গ্রামে সে ঘুরেছি লোকজনের মধ্যে, কিন্তু কেউ আমাকে দেখতে পায়নি। আমিও ভয় পেয়ে গিয়েছিলাম খুব। পরে ওই রকমই আর একটা ফল খেয়ে নেবার পর আবার সব ঠিক হয়ে গেল। সন্তু একবার কাকাবাবু আর একবার অরিজিতের দিকে তাকালো, তারপর কৌটোটা হাতে তুলে নিল। দারুণ ভালো লাগে সেই সময়টা। কোনো খিদের তেষ্টা থাকে না, দারুণ হালকা লাগে শরীরটা। মানে শরীরটা অন্য কেউ দেখতে না পেলেও সেটা তো থাকেই। মনটা খুব ফুরফুর করে, যেখানে ইচ্ছে চলে যাওয়া যায়। কত রকমের মজা হয়। ইয়েতির গায়ে তো পোশাক থাকে না, মানুষের গায়ে যে প্যান্ট জামা জুতো থাকে সেগুলো অদৃশ্য হয়ে যায়। দেখবেন, হ্যাঁ দেখবেন আপনি, এক্ষুনি দেখাবো। আমি টপ করে ফলটা খেয়ে নেবো, তারপর 1 মিনিটের মধ্যে আপনাদের চোখের সামনে মিলিয়ে যাব। ওটা দাও তো সন্তু, আমাকে দাও ওটা। অরিজিৎ হাত বাড়াতে কাকাবাবু প্রায় গর্জন করে উঠলেন, না, কোনো দরকার নেই। কাকা বাবু, আপনি ভয় পাচ্ছেন?
আপনি বিশ্বাস করবেন আবার ভয়ও পাবেন। ওরকম অচেনা ফল খাবার দরকার নেই। দারুণ ভালো লাগে, দেখলেই খেতে ইচ্ছা হয়। আমি মাত্র 3টে পেয়েছিলাম। যদি আরো খুঁজে বার করা যায় তাহলে একটা বিরাট আবিষ্কার হয়ে যাবে। সন্তু, কৌটাটা আলমারিতে রেখে দে তো। এবার তোমরা শুতে যাও, আর কোনো কথা নয়। যাও যাও, আমার ঘুম পেয়েছে। সন্তু অনিচ্ছার সঙ্গে কৌটোটা রেখে দিলেন যথাস্থানে। কাকাবাবু এমন ভাবে চেয়ে আছেন যে বেরিয়ে যেতেই হলো দুজনকে। অরিজিৎ সন্তুর কাঁধে হাত দিয়ে বলল, সন্তু, আমি কিন্তু বানিয়ে বানিয়ে গল্প শোনাইনি। সত্যিও ফলটার অদ্ভুত গুণ আছে। ওটা খেলে মানুষ অদৃশ্য হয়ে যেতে পারে। কাকা বাবু বিশ্বাস করলেন না। অরিজিৎকে তার ঘোর দেখিয়ে দেবার পর সে শুয়ে পড়ল। সে সত্যিই খুব ক্লান্ত। একটু বাদেই তার নাক ডাকার শব্দ শোনা গেল। সন্তু উঠে গেল 3 তলায়। বড় হবার পর সে এই ছাদের ঘরটা নিজের জন্য পেয়েছে। এখানে সে অনেক রাত পর্যন্ত জেগে পড়াশোনা করতে পারে। মাঝে মাঝে ছাদে দাঁড়িয়ে আকাশের তারা দেখে। একটা বই নিয়ে বিছানায় শুয়ে পড়লেও তার মন বসলো না পড়ায়। অরিজিতের কথাগুলোই মনে পড়ছে বারবার। ছেলেবেলা থেকে সন্তু অদৃশ্য হবার স্বপ্ন দেখেছে। অদৃশ্য হতে পারলে সত্যি একটা মজার ব্যাপার হয়। তাকে কেউ দেখতে পাবে না, অথচ সে সবাইকে দেখতে পাবে। হেমেন্দ্র কুমার রায়ের লেখা অদৃশ্য মানুষ নামে একটা বই পড়ে সন্তু একসময় মনে হয়েছিল সত্যি ওই রকম একজন অদৃশ্য মানুষ আছে। কিন্তু কাকাবাবু বললেন বিজ্ঞানের দিক থেকে নাকি অদৃশ্য হওয়া অসম্ভব। অথচ অরিজিতের কথা শুনে মনে হয় না যে সে আগাগোড়ায় মিথ্যে কথা বলছে। খাওয়ার সময় অরিজিৎ অতগুলো খাবার খেলো। সে বললে অদৃশ্য হলে নাকি খিদে তেষ্টাও পায় না। অদৃশ্য অবস্থা থেকে আবার সাধারণ অবস্থায় ফিরে এলে তখন একসঙ্গে 2-3 দিনের খিদে পায়। বই পড়াতেও মন নেই, ঘুমও আসছে না। বিছানায় ছুঁয়ে ছটফট করছে সন্তু। ঘড়িতে দেখলো রাত 1:30 বাজে। বিছানা ছেড়ে বাইরে বেরিয়ে এলো সন্তু। মনে হয় সারা কলকাতায় এখন ঘুমিয়ে পড়েছে। কোথাও কোনো শব্দ নেই। পা টিপে টিপে দোতলায় নেমে এলো সে। অরিজিতের প্রচন্ড জোরে নাক ডাকছে। কাকাবাবুরও নাক ডাকার বেশ শব্দ হয়। সারা বাড়িতে এছাড়া আর কোনো শব্দ নেই। কাকাবাবুর ঘরে আলো জ্বলছে। কাকাবাবুর এই এক স্বভাব, প্রায় আলো জেলে ঘুমিয়ে পড়ে। মা, বাবা কিংবা সন্তু কেউ একজন পরে এসে আলো নিভিয়ে দিয়ে যায়। আজ বাড়িতে মা বাবা নেই। সন্তু কাকাবাবুর ঘরের দরজাটা ঠেলে খুলল। কাকাবাবু টের পেলেন না। ঘরের মধ্যেও কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল সন্তু। তার খুব লোভ হচ্ছে। ফলটা খেয়ে দেখলে কি হয়? কাকাবাবু রাগ করবেন। অরিজিৎ বলেছিল অদৃশ্য হলেও সেই অবস্থা 1.5 দিনের বেশি থাকা যায় না। 1.5 দিন পরেই তো সব ঠিক হয়ে যাবে। কাকাবাবু অরিজিতের কথার বিশ্বাস করেননি। সন্তুর কথায় নিশ্চয়ই বিশ্বাস করবেন। আলমারি খুলে সন্তু কৌটোটা বার করলো। কাঠের আলমারি পাল্লায় ক্যাচ করে সামান্য শব্দ হলেও কাকাবাবু জাগলেন না। সন্তু টক করে আলো নিভিয়ে দরজা ভেজে দৌড়ে এলো ছাদে। যা থাকে কপালে খেয়ে দেখা যাক। সন্তু ঝাল খেতে পারে না বেশি। ফলটাকে লঙ্কার মতন দেখতে, একেবারে টকটকে লাল। যদি এটা লঙ্কা হয় তাহলে দারুণ ঝাল হবে। সন্তু প্রথমে একটা ছোট্ট কামড় দিল। না, ঝাল নয়, একটু মিষ্টি মিষ্টি। খানিকটা পরে পিপারমেন্টের মতন। খেতে ভালো লাগছে। পুরো ফলটাই খেয়ে ফেললো সন্তু, কিন্তু কিছুই তো হলো না। তাহলে কি অরিজিৎ একদম বাজে কথা বলেছে? ও হো, আজ তো 1 এপ্রিল। অরিজিৎ কাকাবাবুকে আর সন্তুকে এপ্রিল ফুল করেছে নির্ঘাত। একটা কিসের শব্দ হতেই সন্তু ঘুরে তাকালো। ছাদের পাঁচিলে কার জন্য একটা কালো রঙের মাথা। ওটা কি কোনো মানুষ না জন্তু? সন্তু দৌড়ে নিজের ঘরে ঢুকে পড়বার চেষ্টা করেও পারল না। তার আগেই মাথা যেন বোবো করে ঘুরতে লাগলো। কানে ভোবো শব্দ হলো। সে ঝুপ করে পড়ে গেল অজ্ঞান হয়ে। সদ্য বরফ গলতে শুরু করেছে বলে পাথর এখানে সাংঘাতিক পিছল। কাকাবাবু প্রতিবার ক্রাচ তুলছেন আর ফেলছেন দারুণ সাবধানে। তবু একবার ফরকে যাচ্ছে। অরিজিৎ করুণ মুখ করে বলল, কাকা বাবু, আপনাকে আর যেতে হবে না। এরপর উপরটা গিয়ে আমি খুঁজে দেখছি।
কাকাবাবু কোনো উত্তর না দিয়ে মুখ তুলে আকাশের দিকে তাকালেন। এখন ঘড়ি অনুযায়ী দুপুর 3:30, কিন্তু এরই মধ্যেই যেন সন্ধে হয়ে এসেছে। আকাশের একদিকটা লাল। ওই ঠান্ডাতেও কাকাবাবুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তার নিঃশ্বাসের কষ্ট হচ্ছে। কাঠমান্ডুতে তাকে 2-3 জন বারবার অক্সিজেন সঙ্গে নেবার কথা বলেছিল। কাকাবাবু তাতে কর্ণপাত করেননি। তিনি ভেবেছিলেন আজকাল তো অক্সিজেন ছাড়াই কেউ কেউ এভারেস্টের ওঠার চেষ্টা করছে, সুতরাং ওই 12-13 হাজার ফিটে কি আর কষ্ট হবে। কাকাবাবু নিজেও এর চেয়ে উঁচুতে উঠেছেন আগে, কিন্তু এবারে তার হাঁপ ধরে যাচ্ছে। হঠাৎ যেন বাতাস কমে গেছে এদিকে। অরিজিৎ আবার বলল, কাকা বাবু, আপনি এখানে বসে বিশ্রাম নিন, বরং আমি উপর দিকটা দেখে আসছি। আগের বার এইখানে পেয়েছিলুম। না, আমি শেষ পর্যন্ত দেখতে চাই। তুমি আমাকে এত দূরে নিয়ে এসেছো, এইটুকুই আর বাকি থাকে কেন? আপনি বিশ্বাস করুন, আমি আগের বার এই জায়গাতেই পেয়েছি ওই ফল। এখন আমি তোমার সব কথা বিশ্বাস করতে বাধ্য। চতুর্দিকে সাদা বরফের টোপর পড়া পাহাড়ের চূড়া, মাঝে মাঝে ঘাসের চাপড়া ছাড়া বড় গাছ আর এদিকে নেই। এদিককার শেষ গ্রাম নাংপো থেকে ওরা বেরিয়েছে সকাল 6টায়। সারা দিনে একবার সূর্যের মুখ দেখা যায়নি। এই নিয়ে 3 দিন কেটে গেল এই অঞ্চলে। অনেক খোঁজাখুঁজি করে কোথাও দেখা যায়নি সে লাল লঙ্কার মতন ফলের গাছ। 2 জন মাত্র শেরপাকে সঙ্গে আনা হয়েছে, আংশেরিং আর ছোটা দাজু। কাকাবাবু তার পুরনো বন্ধু মিংমাকে খোঁজ করেও পাননি। সে চলে গেছে অন্য কোনো অভিযাত্রীদের সঙ্গে। আংশেরিং আর ছোট দাজু দারুণ তেজি আর শক্তিশালী, কিন্তু তারা এই কাস্তের মতন পাহাড়টায় কিছুতেই উঠতে চায় না। তাদের ধারণা এই পাহাড়টায় অপদেবতা আছে। খানিকটা নিচে তারা থেমে গেছে। শো শো করে হাওয়া বইতে শুরু করে দিল। অরিজিৎ আরো কাচুমাচু ভাবে বলল, কাকা বাবু, আজকে আর থাক, আবার কাল চেষ্টা করা যাবে। এতখানি উঠেছি যখন, এ পাহাড়টা আজ দেখা শেষ করতে হবে। চলো, আর দেরি করে লাভ কি? অন্ধকার হয়ে গেলে আর কিছুই দেখা যাবে না। আমার কাছে টর্চ আছে, তুমি জানো না অরিজিৎ। সন্তুকে সঙ্গে না নিয়ে আমি আজকাল কোথাও যাই না। এবার সন্তুর জন্য আমাকে এখানে আসতে হয়েছে। কাকা বাবু, সন্তু যে এরকম একটা কাণ্ড করবো আমি ভাবতেই পারিনি। আলমারিটার তালা দিয়ে আমি ভুল করেছি। আসলে আমি তোমার কথা বিশ্বাস করিনি, গুরুত্বও দিইনি। এখনো আমার বিশ্বাস হচ্ছে না। সেই রাতের পর থেকে সন্তুকে আর খুঁজে পাওয়া যায়নি। ছাদের উপর পড়েছিল কৌটোটা, তার মধ্যে লাল লঙ্কার মতো ফলটাও নেই। অরিজিৎ তো দেখেই মাথায় হাত দিয়ে বসে পড়েছিল। তার ধারণা সন্তু সেই ফলটা খেয়ে অদৃশ্য হয়ে গেছে। কাকাবাবু সন্তুর ঘর এবং ছাদে প্রায় প্রতিটি ইঞ্চি পরীক্ষা করে দেখেছেন। সন্তু হঠাৎ চলে যাওয়ার কোনো চিহ্ন নেই। সে পাজামা আর পাঞ্জাবি পরেছিল, তার চটি জোড়া পর্যন্ত রয়ে গেছে। বিছানার ওপর একটা বই আধ খোলা। সন্তু কোনো কারণে হঠাৎ কোথাও চলে গেলে নিশ্চয়ই কাকাবাবুকে চিঠি লিখে রেখে যেত, কিংবা কিছু একটা চিহ্ন রেখে যেত। সেরকম কিছু নেই। তবে সন্তু যে লাল ফলটা চুপি চুপি খেয়েছে তাও তো ঠিক। সে সত্যিই অদৃশ্য হয়ে গেল। অরিজিৎ এখন বলছে যে অদৃশ্য মানুষের নাকি কথা বলবার ক্ষমতা থাকে না, কিংবা তাদের কথা কেউ শুনতে পায় না। সে নিজে যেবার অদৃশ্য হয়েছিল সেবার গ্রামের মানুষদের কাঁধে হাত দিয়ে ডেকেছিল, তাও তারা বুঝতে পারেনি কিছুই। অদৃশ্য মানুষের ছোঁয়াও টের পাওয়া যায় না। এইসব কথা শুনেই রাগে কাকাবাবুর গা জ্বলে গেছে। 2 দিন অপেক্ষা করেও সন্তুর কোনো খোঁজ না পেয়ে কাকাবাবু উতলা হয়ে উঠেছিল। তাহলে কি অরিজিতের কথাই ঠিক? সন্তু একেবারে হাওয়া অদৃশ্য হয়ে গেল। তখন তিনি জেদ ধরলেন তিনি নিজে ওই ফল একটা খেয়ে দেখবেন। সন্তু একটা ফল খেয়ে অদৃশ্য হয়ে গেছে, ওরকম একটা অদ্ভুত কথা তিনি তার বৈজ্ঞানিক বন্ধুদের কিংবা পুলিশ বন্ধুদের বলতে পারেননি। তারা নিশ্চয়ই ভাববেন কাকাবাবুর মাথাটা খারাপ হয়ে গেছে। পরের দিনের টিকিট কেটে কাঠমান্ডু। তারপর গাড়িতে অনেক পথ আসার পর শুরু হয়েছে পায়ে হাঁটা। আংশেরি আর ছোটা দাজুকে প্রথমে আসল উদ্দেশ্যটা বলা হয়নি। কাকাবাবু বলেছিলেন তিনি সিলভার লেপার্ডের ছবি তুলতে চান। পৃথিবীতে শুধু এই অঞ্চলটাতে রূপলি নেকড়েদের কদাচিৎ দেখা পাওয়া যায়। কাঠমান্ডুতেও তিনি এই কথা বলেই অভিযানের অনুমতি জোগাড় করে এনেছিলেন। এই কাস্তের মতন পাহাড়টার কাছে এসে আংশেরিং বলেছিল, সাহেব, ওখানে তো সিলভার লেপার্ড পাবেন না। এখানে অপদেবতারা আসে। ওখানে অন্য কোনো জন্তু জানোয়ার থাকে না।
সিলভার লেপার্ড খুঁজতে গেলে আরো 1000 ফিট উঁচুতে উঠতে হবে। তখন কাকাবাবু অন্য কিছু বলতে বাধ্য হলেন। তিনি সরাসরি ইয়েতির প্রসঙ্গ না তুলে বলেছিলেন, আমি একটা লাল লঙ্কার মতো ফল খুঁজছি, যা অনেক ওষুধ হিসেবে কাজে লাগে। সেই কথা শুনেই আংশেরিং আর ছোটা দাজু একসঙ্গে ভয় পেয়ে বলে উঠেছিল, বিস্ফল বিস্ফল। কাকাবাবু অনেক কষ্টে তাদের কাছ থেকে আরো খবর জেনেছিলেন। ছোটা দাজুর বয়স কম, সে কখনো ওই ফল দেখেইনি। পাহাড়ে ওই ফল খুবই কম দেখা যায়। আরং শেরিং বলেছিল সে ওই ফল দুবার মাত্র দেখেছে। 13,000 ফিটের কাছাকাছি উচ্চতায় ওই ফলের গাছ জন্মায় পাহাড়ের খাজে খাজে। সেই ফল প্রথমে থাকে কালো, তারপর লাল হবার আগেই কারা যেন তুলে নেয়। ওরকম লাল ফল খুব কমই দেখা যায়। সকলেরই ধারণা ওই লাল লঙ্কার মতন ফলগুলো অপদেবতাদের খুব প্রিয় খাদ্য। আংশেরিং আরো একটা রোমহর্ষক কাহিনী শুনিয়েছিলেন। তাদের গ্রামের দুটি ছেলে একবার এই কাস্তে পাহাড়ের উপরে গিয়ে ওই রকম দুটো বেশ লাল ফল দেখে খেয়ে ফেলেছিল। তারপর তাদের চেহারা বদলাতে শুরু করে, তাদের সারা গায়ে বড় বড় রোম গজিয়ে ওঠে, চেহারাটা হয়ে যায় বাদরের মতন। তারা লাফাতে লাফাতে গ্রাম ছেড়ে পাহাড়ের দিকে চলে যায়, আর ফিরে আসেনি। সেই থেকে ওরা সবাই ওই রকম লাল ফল কখনো দেখতে পেলেও হাত দিতে সাহস করে না। এই ঘটনা শুনে অরিজিৎ গোল গোল চোখে কাকাবাবুর দিকে তাকিয়েছিল। তবু কাকাবাবুর বিশ্বাস হয়নি। ওই ফল নিজে খেয়ে দেখার ইচ্ছে তার মনে আরো জোরালো হয়েছিল। আংশেরিং আর আসতে চায়নি, তবু কাকাবাবু চূড়া পর্যন্ত উঠে দেখতে চান। আকাশের রং ক্রমে ম্লান হয়ে আসছে। এরপর নিচে নামতে আরো বেশি অসুবিধা হবে। তবু কাকাবাবু আস্তে আস্তে ক্রাচ ফেলে ওপরে উঠছেন। একটু পরে অরিজিৎ বলল, কাকাবাবু, আমায় রক্ষা করুন, আমার ভুল হয়েছে। ওই যে পাহাড়টা দেখুন, ওখান থেকে ওটাকে ঠিক কাস্তের মতো মনে হচ্ছে। আমি ওই পাশের পাহাড়টাতে ফলগুলো পেয়েছিলাম। তোমার আর কিছু ভুল হয়নি তো? তুমি লাল ফুল নিজে নিয়ে সত্যি খেয়েছিলে তো? নিশ্চয়ই। আপনার কাছে কি আমি মিথ্যে কথা বলবো? তাছাড়া ওরকম একটা অদ্ভুত অভিজ্ঞতা না হলে আপনার কাছে আমি এতদের থেকে ছুটে যাবই বা কেন? কাকাবাবুর একদিকে কাঁধে ঝুলছে ক্যামেরা, অন্যদিকের কাঁধে রাইফেল। তিনি দুটোই নামিয়ে রাখলেন। তারপর ওভারকোটের পকেট থেকে একটা ফ্ল্যাশ বার করে এক ঢোক গরম চা খেলেন। হঠাৎ ডান দিকে ঘুরে একটা ক্রাস তুলে বললেন, ওটা কি দেখো তো অরিজিৎ? একটা অতিকায় কচ্ছপের মতন দেখতে পাথরের খাঁচে টমেটো গাছের মতন একটা গাছ উঁকি মারছে। তাতে ফল আছে ক্যাপসিকামের মতন একটা লাল লঙ্কা। এই তো সেই ফল। তোমার কথায় এইটুকু বিশ্বাস করা গেল যে এত উঁচু পাহাড়েও ওই রকম লঙ্কার মতন ফল দেখা যায়। বেশ ভালো কথা। এবার ওটাকে ছিঁড়ে আনো, আমি খেয়ে দেখবো। না না কাকাবাবু, আপনি খাবেন না, সন্তুর জন্য নিয়ে চলুন। কাকাবাবু আর কিছু বলার আগেই একটু দূরে খুব জোরে একটা হা 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 শব্দ হলো। কোনো জন্তু যেন খুব যন্ত্রণায় কাঁপছে। কাকাবাবু ফ্লাক্সটা পকেটে ঢুকে রাইফেলটা তুলে নিলেন। কাকাবাবু চলুন পালাই, কে যেন আসছে। ওই ফলটা না নিয়ে আমি যাব না, যে আসছে আসুক। অরিজিৎ কাকাবাবুর হাত ধরে টানতে যেতেই কাকাবাবু এক ঝটকায় তাকে সরিয়ে দিলেন। তারপর লাল ফলটা ছিঁড়ে নেবার জন্য একটু এগোতে দেখলেন মাত্র 8-10 ফুট দূরে একটা প্রাণীর মুখ। সেটা ভাল্লুক কিংবা শিম্পাঞ্জির হতে পারে, কোনো ক্রমে মানুষের নয়। কাকাবাবুর প্রথমে মনে হলো ক্যামেরা দিয়ে ছবি তোলার, কিন্তু রাইফেল নামিয়ে রেখে ক্যামেরাটা খুলে নিয়ে দেরি হয়ে যাবে। জন্তুটার চোখ দুটো অসম্ভব হিংস্র। সে এক পা করে এগিয়ে আসছে। কাকাবাবু ছবি তোলার বদলে রাইফেলের উঁচিয়ে জন্তুটাকে গুলি করতে গেলেন। সঙ্গে সহায়ক অরিজিৎ কাকাবাবুর উপর ঝাঁপিয়ে বলল, কাকাবাবু গুলি করবেন না, ও আমাদের সন্তু, ও সন্তু। লোড করা রাইফেলের ঝাঁকুনে লেগে বেরিয়ে গেল। তার শব্দে ছড়িয়ে পড়লো এক দিগন্ত থেকে অন্য দিগন্তে। সেই লোমশ প্রাণীটা ভয় পাবার বদলে আরো সামনে এসে ঝাঁপিয়ে পড়লো তাদের দুজনের উপর। অরিজিতের কথা শুনেই কাকাবাবু দ্বিতীয়বার গুলি করতে পারলেন না। সন্তু, তুই সন্তু? লোমশ প্রাণীটা কাকাবাবুকে এক ধাক্কা মারলো। অরিজিৎকে শূন্য তুলে ছুড়ে দিল নিচের দিকে। সে গড়িয়ে পড়ে যেতে লাগলো।
জন্তুটার ধাক্কায় কাকাবাবু গড়িয়ে গেলেন খানিকটা, কিন্তু এক জায়গায় থেমে যাবার পর বুঝলেন তার নিজের হাত পা ভাঙেনি, কিন্তু অরিজিৎ তখনও গড়াচ্ছে। আংশেরি, ছোট দাজু, ওকে ধরো। খানিক বাদে ছোট দাজুর সাহায্য নিয়ে কাকাবাবু নিচে নেমে এলেন। আংশেরিং অরিজিৎকে কোলে নিয়ে বসে আছে। অরিজিতের জ্ঞান নেই, তার মাথা থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। খুব সম্ভবত একটা হাতের হাড়ও ভেঙে গেছে। জামা টামার রক্তে মাখামাখি। সাহেব, তোমাদের বলেছিলাম না ওই অপদেবতাদের পাহাড়ে উঠো না, এখনই শহরের হাসপাতালে নিয়ে না গেলে এই সাহেবটা বাঁচবে না। পরের দিনই কাকাবাবু অরিজিৎকে নিয়ে পৌঁছে গেলেন কাঠমান্ডুতে। কাকাবাবু নিজের যে একটা হাত মুচকে গেছে সে কথা কাউকে বললেন না। অরিজিৎকে সরকারি হাসপাতালে ভর্তি করে তিনি সেখানেই বসে রইলেন সারা রাত। ভোরবেলা অরিজিতের জ্ঞান ফিরেছে, আর তেমন বিপদের আশঙ্কা নেই শুনে কাকাবাবু ফিরে গেলেন হোটেলে। সারা রাত জাগলেও সকালবেলা ঘুমাবার কোনো মানে হয় না। কাকাবাবু ভালো করে স্নান করে ব্রেকফাস্টের অর্ডার দিলেন। তার চোয়াল শক্ত হয়ে আছে, তিনি কোনোদিন হার স্বীকার করেন না। তিনি মনে মনে ঠিকই করে ফেলেছেন যে এর মধ্যে তিনি আবার ওই কাস্তে পাহাড়ে ফিরে যাবেন। ওই লাল লঙ্কার মতন একটা ফল তার চাই। ওই ফল খাওয়ার পরের ফলাফল তিনি নিজে না বুঝলে সন্তুকে কিছুতেই খুঁজে বার করা যাবে না। সবেমাত্র ব্রেকফাস্ট শেষ করেছেন, এমন সময় বেজে উঠল টেলিফোন। হাসপাতাল থেকে কোনো খবর এসেছে ভেবে তিনি রিসিভারটা তুলতেই অন্যদিকের গলায় আওয়াজ শুনে আনন্দে তার বুকটা কেঁপে উঠল। সন্তু। উফ কাকা বাবু, এতক্ষণে আপনাকে পাওয়া গেল। আমি কাল দুপুর থেকে কাঠমান্ডু সব হোটেলে আপনাকে খুঁজছি। কাকাবাবু উত্তেজনা দমন করে জিজ্ঞেস করলেন, সন্তু, তুই কোথা থেকে কথা বলছিস? কলকাতা থেকে, আমাদের বাড়ি থেকে। আমাদের বাড়ি থেকে? তুই তাহলে অদৃশ্য হয়ে যাসনি? কি যে বলেন, আপনি না বলেছিলেন মানুষের পক্ষে অদৃশ্য হওয়া অসম্ভব। তা তো বটেই, কিন্তু তোকে আমরা খুঁজে পাইনি কেন? তুই কোথায় গিয়েছিলি? তুই লাল লঙ্কাটা খেয়েছিলি না? হ্যাঁ কাকা বাবু, আমি ভেবেছিলাম আমি নিজে পরীক্ষা করে দেখবো, কিন্তু ওটা স্ট্রবেরিও নয়, লঙ্কাও নয়, এটা একটা বিষাক্ত ফল। ওটা খেলে মাথা ঘুরে যায়, কান ভন ভন করে, তারপর মানুষ অজ্ঞান হয়ে যায়। অদৃশ্য টদৃশ্য কিছু হয় না। তাহলে তুই কোথায় ছিলি? সেটা একটা মজার ব্যাপার। আপনার সেই ত্রিপুরার রাজকুমারের কথা মনে আছে? আপনার উপর তার খুব রাগ। সে দুটো গুন্ডা পাঠিয়েছিল আমাকে ধরে নিয়ে যাবার জন্য। গুন্ডা দুটো ড্রেন পাইপ বেয়ে উঠেছিল ছাদে। তারা ভেবেছিল আমাকে জোর করে হাত পা বেঁধে নিয়ে যাবে, কিন্তু তারা ধরবার আগে আমি অজ্ঞান। ওরাই ঘাবড়ে গেল। তোর ভয় পাবার দরকার নেই সন্তু, আসল ব্যাপার কি হয়েছিল বলতো? আমি আসল কথাটাই বলছি তো। রাজকুমার আমাকে বেঁধে নেবার জন্য দুটো লোক পাঠিয়েছিল। ঠিক সেই সময় আমি অজ্ঞান, কোনো বাধাই দিতে পারিনি। লাল লঙ্কাটা তক্ষুনি খেয়েছিলাম যে, তারপর নাকি আমি পাক্কা 2.5 দিন অজ্ঞান হয়ে থেকেছিলাম। গোড়ার দিকটা আমার মনে নেই, কিন্তু শেষের দিকে আমি আধো আধো স্বপ্নে কত দেশে ঘুরে বেরিয়েছি, অন্যদের কথায় একটু একটু শুনতে পেয়েও উত্তর দিতে পারিনি। বুঝলেন কাকা বাবু, ওই লাল লঙ্কাটার রহস্যটা আমি আবিষ্কার করেছি। ওটা একটা বুনো বিষাক্ত ফল। ওটা খেলে মানুষ অনেকক্ষণ অজ্ঞান হয়ে থাকে। সেই সময় স্বপ্ন দেখে ভাবে বুঝি অদৃশ্য হয়ে অনেক জায়গায় ঘুরছে। আমি ডেফিনিট অরিজিৎদার এইরকমই ব্যাপার হয়েছে। সে রাজকুমার লোক পাঠিয়ে তোকে ধরে নিয়ে গিয়েছিল, সেখান থেকে তুই ছাড়া পেলে কি করে? রাজকুমার খুব জব্দ হয়ে গেছে কাকা বাবু। ওর লোক তো অজ্ঞান অবস্থায় আমাকে ধরে নিয়ে যায়। 2.5 দিনের মধ্যে আমি জাগিনি। মাঝখানে কি ঘটেছে তাও আমি জানি না। ওদিকে রাজকুমার ভেবেছিল ওর সাগরেদের হাতে মার খেয়ে আমি বুঝি মরতে বসেছি। ডাক্তার ডেকে আবার চিকিৎসা করিয়েছিল, ওষুধ খাইয়েছে। আমি চোখ মেলবার পর সে বলেছিল, উহ বাচ্চালে, তোমাকে 2-4 দিন আটকে রেখে তোমার কাকা বাবুর কাছ থেকে 2-4টে জিনিস আদায় করবে ভেবেছিল। শেষে দেখছি মরা মেরে খুনের দায়ে পড়ার মতন অবস্থা। তুমি মরে গেলে আমাদের পুরো উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যেত। যাও বাছা, এবারের মতন ফিরে যাও ঘরে। কি খেলাই দেখালে, 2.5 দিন অজ্ঞান, অথচ শরীরে মাথাও কোনো চোট নেই। জানেন কাকা বাবু, শেষ পর্যন্ত রাজকুমার আমাকে খাতির করে বাড়িতে পৌঁছে দিয়েছে কাল দুপুরে। তারপর থেকে আপনাকে টেলিফোনে ধরবার চেষ্টা করছি। সন্তুর সঙ্গে কথা শেষ করবার পর কাকাবাবু একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। অরিজিতের উপর তার রাগটাও কমে গেল। সে বেচারা ওই বিষফল খেয়ে অজ্ঞান হয়ে যাওয়াটাই অদৃশ্য হওয়া ভেবেছে।
এই জন্যই ঝোপে ঝাড়ে যেসব অচেনা ফলটল ফলে থাকে তা হুট করে খেতে নেই। নিজের ভুলের জন্য অরিজিৎ যথেষ্ট শাস্তি পেয়েছে, কিন্তু কাস্তে পাহাড়ের চূড়ার কাছে যে এসে হঠাৎ হানা দিল, সে কি কোনো ছদ্মবেশী মানুষ না সত্যিই ইয়েতি? কাকাবাবু ঠিক করলেন আবার ওই পাহাড়ের চূড়ায় একবার যেতে হবে।